তাহলে লিফটের জি স্যার। ডেফিনেশন, হ্যাঁ, লিফটের ডেফিনেশন আমরা জানি সবাই, হ্যাঁ, ওটাই জাস্ট লেখছে এখানে যে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট দ্যাট এফিসিয়েন্টলি মুভস পিপল বিটুইন ফ্লোরস অফ এ বিল্ডিং ভেসেল অর এনি আদার স্ট্রাকচার। ভার্টিক্যালি ট্রান্সপোর্টিং এর যে ইকুইপমেন্ট সেটাকে লিফট বলে। জেনারেলি পাওয়ার্ড বাই ইলেকট্রিক্যাল মোটর, ইলেকট্রিক্যাল মোটরের মাধ্যমে হইতে পারে, হ্যাঁ, যেখানে ট্রাকশন কেবল থাকে, কাউন্টার ওয়েট সিস্টেম থাকে, হাইড্রোলিক পাম্প থাকে। জাস্ট একটু ডেফিনেশন গুলো দেখে নেবেন। এখন ইম্পর্টেন্সটা কেন, লিফট আমাদের কেন লাগবে? একটা হলো র্যাপিড ডেভেলপমেন্টের কারণে। আহ, যেহেতু মানুষের প্রত্যেকটা দেশই এখন ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, তো যতই ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে বিল্ডিং এর সাইজ তত বড় হচ্ছে, বিল্ডিং তত মাল্টি স্টোরিড হচ্ছে। তো বিল্ডিং যত স্টোরিড হবে তত বেশি সিঁড়ি দিয়ে উঠা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো ডেভেলপমেন্টের কারণে আমাদের জন্য লিফটটা অপরিহার্য হয়ে গেছে। হুম, জমির দাম বেড়ে যাচ্ছে, মানুষ বাড়তেছে, এই জন্য আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে, বিল্ডিং এর উচ্চতা বাড়তেছে, লিফটের দরকার হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্স। আর এটা হলো কমফোর্ট। সিঁড়ি থেকে উঠার চাইতে লিফটে উঠাটা অনেক বেশি এফিসিয়েন্ট, অনেক সহজে, অনেক কম সময়ে এবং সেফলি আমরা উঠতে পারতেছি। আরেকটা হলো কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে, যেমন হাসপাতালে বা বাসা বাড়িতেও বয়স্ক মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, তাদেরকে সিঁড়িতে উঠানামা করা অনেক টাফ, তাদের জন্য লিফটটাও ইম্পর্টেন্ট। আরেকটা হলো অফিস বা লার্জ অর্গানাইজেশনের ক্ষেত্রে, ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক মালামাল বহন করতে হয়, সেক্ষেত্রে কার্গো লিফট বা মানুষ যাতায়াতের জন্য লিফট, তো সেক্ষেত্রেও আবার লাগে। তো এই মেইনলি চারটা কাজে আমাদের লিফট লাগে। আর লিফটের বিভিন্ন টাইপ আছে, এগুলো টাইপ আছে, আরো অনেক টাইপ আছে, জাস্ট একটু চোখ বুলাই নেবেন আর কি। ট্রেড লিফট হলো যেগুলো অফিসে, বিল্ডিং এ, হোটেলে যে লিফট গুলো থাকে, বড় বড় লিফট যেগুলো অনেক মানুষ ধরবে বা অনেক গুডস মালামাল ধরবে, এই ধরনের লিফট গুলো হলো ট্রেড লিফট। হসপিটাল লিফট হলো যেগুলো স্পেশালাইজড ভাবে তৈরি করা, যেগুলো সাধারণত অসুস্থ রোগী ট্রান্সপোর্টেশনের জন্য, সেগুলো হলো হসপিটাল লিফট। কার লিফট হলো ওখানে কার মাল্টি স্টোরি যদি কার পার্কিং সিস্টেম হয়, যে বিভিন্ন তালায় কার গুলো পার্কিং করতেছে, সেক্ষেত্রে কার লিফট আছে। তারপর হাই রেসিডেন্সিয়াল লিফট, আমাদের বাসা বাড়িতে যে রেসিডেন্সিয়াল লিফট গুলো সেগুলো। ফায়ার লিফট আছে হলো, নর্মালি লিফট গুলো হলো ফায়ারের ক্ষেত্রে বন্ধ থাকে। ফায়ার আগুন লেগে গেলে ইলেকট্রিক্যাল সিস্টেম গুলো বন্ধ হয়ে যায়, ওই জন্য লিফট কাজ করে না। তো ফায়ার লিফট হলো স্পেশালি ডিজাইন করা লিফট, এগুলো বিল্ডিং এর থেকে সেপারেট থাকে। ইলেকট্রিক্যাল সিস্টেম হোক বা যে সিস্টেম হোক, সিস্টেমটা সেপারেট সিস্টেম থাকে। তো সেক্ষেত্রে ফায়ারে আগুন লাগলেও এই লিফট গুলো আমরা ইউজ করতে পারি, সেগুলো হলো ফায়ার লিফট। এখন হলো কোন লিফট আমরা কখন ইউজ করব। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিলেকশন অফ লিফট, কোন কোন ফ্যাক্টরের উপর লিফটের সিলেকশনটা নির্ভর করতেছে। তো তিনটা জিনিস। একটা হলো ইউটিলিটি, ইউটিলিটি হলো মানে কাজ, কোন কাজে, কাজটা আমার জানতে হবে, পারপাসটা জানতে হবে, আমার ক্যাপাসিটিটা জানতে হবে, কতটুকু মানুষ থাকবে, কত ফ্রিকোয়েন্টলি লিফট আসবে। আর একটা হলো স্পিড জানতে হবে। ইউটিলিটি হলো কাজটা কি বলছে, দ্য ফাংশন মাস্ট বি আইডেন্টিফাইড ওয়েদার লিফট ইজ ফর রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল ও হসপিটাল। তাহলে আমাকে লিফট সিলেকশন করার আগে, লিফট কেনার আগে বা লিফট ডিজাইন করার আগে ফার্স্ট আমাকে দেখতে হবে আমি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য করতেছি, না কমার্শিয়ালের জন্য, না হসপিটালের জন্য। এরপরে দেখতে হবে, বিল্ডিং সিলেকশন হয়ে গেলে এরপরে দেখতে হবে কত মানুষ এই লিফটে করে যাবে এবং এই লিফট কত ফ্রিকোয়েন্টলি ইউজ হবে। হুম, সারাদিনে কয়বার ইউজ হবে, কত স্পিড লাগবে তার, লিফটটা কি খুব দ্রুত উঠানামা করবে নাকি স্লো উঠানামা করবে, ক্যাপাসিটির মধ্যে লিফটের সাইজটাও আসতেছে, কত বড় হবে, সাইজে কত বড় হবে, কত মানুষের ক্যাপাসিটি থাকবে ভিতরে। তো এই সবগুলা ফ্যাক্টর নিয়েই লিফট ডিজাইন করতে হবে। তো লিফট ডিজাইনের ক্ষেত্রে তিনটা মেইন ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো কত মানুষকে সার্ভিস দিব, মানুষের নাম্বার অফ পপুলেশনটা লাগবে। হ্যান্ডেলিং ক্যাপাসিটি or ম্যাক্সিমাম ফ্লো রেট রিকোয়ার্ড বাই দিস পিপল। ম্যাক্সিমাম ফ্লো রেট বলতে যে প্রতি ঘন্টায় কত মানুষ আমি এটা দিয়ে কাভার করতে চাচ্ছি সেটা লাগবে। আর সার্ভিস কোয়ালিটিটা লাগবে। And প্রত্যেকটারই কিছু ছোটখাটো বর্ণনা দিছে, এগুলো একটু চোখ বুলাই নেবেন আর কি।
Population হলো exact population calculations are rarely available, so the calculation of this factor is made on the basis of the type of building. তো এক্সাক্ট পপুলেশন ক্যালকুলেশনটা আসলে সব বিল্ডিং এ করা যায় না। মানুষ আজকে কম আছে, কালকে বেশি আছে। তো এক্সাক্ট ক্যালকুলেশন করা সম্ভব না হলেও কিন্তু কাছাকাছি আমাদের ক্যালকুলেশনটা যাইতে হবে। যেমন একটা এভারেজ পপুলেশন ডেন্সিটি ক্যান ভ্যারি ফ্রম 1% পার স্কোয়ার মিটার। Can vary from 1% per square meter. If no are possible of 5 square meter generally assumed. লাইনটা একটু ভুল লেখছে। তো একটা ফ্লোরের জন্য নরমালি প্রত্যেক স্কোয়ার মিটারে 4 থেকে 20 জন মানুষ থাকে একটা ফ্লোরে, রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়াল হোক। ওই রেসিডেন্সিয়াল করতে কম থাকে, 3-4 এর মতো থাকে। কমার্শিয়াল এরিয়াতে 20 জনের মতো থাকে প্রত্যেক স্কোয়ার মিটারে। ফ্যাক্টরি গুলোতে এরকম বেশি থাকে। তো ওই হিসাবে আমাকে দেখতে হবে পার স্কোয়ার মিটারে কত পপুলেশন আছে, সেই হিসেবে আমার লিফটের ডিজাইনিং এ আমাকে কনসিডার করতে হবে। আর যদি কোনো ডেটা না দেয়া থাকে, নরমালি যদি করতে হয় তখন আমরা 5 স্কোয়ার মিটার ধরে প্রত্যেক মিটারে 5 জন মানুষ আছে এভাবে ধরে ডিজাইন করব। Quantity of service measure of passenger handling capacity is measured in terms of total number of passenger handled during each 5-minute peak period of the day. কোয়ান্টিটি মানে হলো পরিমাণ, তাই না? সার্ভিসের পরিমাণটা কতটুকু। তাহলে লিফটের সার্ভিসটা আমরা কিভাবে মাপবো? এটা হলো যে পরের লাইনটা যেটা, ইট ইজ মেজার্ড ইন টার্মস অফ টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার্স হ্যান্ডেল ডিউরিং ইচ 5-minute পিক পিরিয়ড অফ দ্য ডে। একটা দিনে তো বিভিন্ন পিক পিরিয়ড থাকে। সকালে একটা পিক পিরিয়ড থাকে যখন অফিসে সবাই ঢুকে বা বাসা থেকে সবাই যখন বের হয়। আর একটা পিক পিরিয়ড হলো রাতের বেলা, বিকেল বেলা, যখন সবাই আবার অফিস থেকে বের হচ্ছে অথবা বাসার ভিতরে ঢুকতেছে। তো একটা পিক পিরিয়ডে 5 মিনিটে কতগুলো মানুষ যাচ্ছে সেটা হলো ওখানকার সার্ভিসের কোয়ান্টিটি। কতগুলো বোঝা যাচ্ছে তো সবার, না? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কোনোখানে কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু খুব দ্রুত আগাচ্ছি। আজকে এই স্লাইডটা শেষ করে দিব এই জন্য। কারণ আজকে হয়তো লাস্ট ক্লাস হয়ে যেতে পারে, বা আরেকটা ক্লাস পাইলেও সেটা আমরা রিভিউ ক্লাস হিসেবে রাখবো, যে কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে সেদিন ওগুলোর অ্যান্সার হবে। তো আজকে এই স্লাইডটা শেষ করবো, এই জন্য খুব দ্রুত আগাচ্ছি। একটা কুইজও নিতে হবে। আর এই স্লাইডটা খুব ইজি, বাসায় পড়লেই হয়ে যাবে। এখানে আসলে বুঝার তেমন কিছু নাই। একবার দেখলে যা আছে, এখানে কোনো ম্যাথও নাই, কোনো অঙ্ক নেই, শুধু এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। একটা কোয়ান্টিটি অফ সার্ভিস কে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যেতে পারে। এটা হলো প্যাসেঞ্জার ওয়েটিং টাইম দিয়ে ওরা প্রকাশ করছে। হ্যাঁ, প্যাসেঞ্জার কতক্ষণ লিফটের সামনে দাঁড়ালে কতক্ষণ পরে লিফটটা আসে। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আসলে এক্সিলেন্ট, 30 থেকে 35 এর মধ্যে আসলে গুড, 35 থেকে 40 এর মধ্যে ফেয়ার, হ্যাঁ, 45 এর ওভার হলে পুয়ার। মানে যত দেরি হবে লিফটের সামনে তত কোয়ালিটি খারাপ। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিবেন। আর যে এই জিনিসগুলো ঘুরে ফিরে চলে আসছে প্রত্যেকবারই। হ্যাঁ, ডিজাইন স্পেসিফিকেশনের ক্ষেত্রে কি কি আসবে, আমার ক্যাপাসিটি জানতে হবে, আমার স্পিড জানতে হবে। স্পিড গুলো নর্মালি কিরকম হয় এগুলো ডেটা একটু মাথায় রাখবেন। যদি 4 থেকে 5 তলার বিল্ডিং হয় তা সেক্ষেত্রে 0.5 থেকে 0.75 মিটার পার সেকেন্ডের লিফট নিতে হবে। যদি 6 থেকে 12 তলা হয়, যত বেশি তালা হবে লিফটের স্পিড তত বাড়াইতে হবে, তাই না? নইলে তো বেশিক্ষণ ওয়েট করতে হবে। তো 6 থেকে 12 তলা হলে তখন লিফটের স্পিড 0.75 থেকে 1.5 মিটার পার সেকেন্ড হবে। 13 থেকে 20 তলা হলে তখন 1.5 মিটার পার সেকেন্ডের থেকেও বেশি স্পিডে দিতে হবে। আর তো লিফটের মতোই এইগুলো আমাদের লিফট, লিফটের মতোই আরেকটা হলো এসকেলেটর। শপিং মল গুলোতে আমরা দেখি যে না, রোলিং স্টেয়ার, যেগুলো একতলা থেকে আরেকতলা যে সিঁড়ি মুভমেন্ট করতেছে। তাহলে এসকেলেটর আর মুভিং স্টেয়ার conveyor transport device where the trades moves on a track at an outline, incline or decline to transport people from one floor to another. ওই কথাটাই ইংরেজিতে লেখছে যে একটা মুভিং স্টেয়ার যেটা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ইনক্লাইন্ড অবস্থায় মানুষকে নিয়ে যায়। এসকেলেটরের টাইপ গুলো দেখেন।
প্যারালাল হইতে পারে, যে বাম পাশেটা হলো প্যারালাল, একটার পাশে একটা, হ্যাঁ, একটা দিয়ে উঠবে, সাথে সাথে পাশেরটা দিয়ে নামবে। একটা হলো গো আপ এন্ড হলো ডাউন, একই সাথে উঠবে নামবে। আর মাল্টিপল প্যারালাল হতে পারে বড় বড় শপিং মল গুলোতে, দেখা গেলো দুইটা দিয়ে উঠতেছে একটা দিয়ে নামতেছে, বা দুইটা দিয়ে উঠতেছে দুইটা দিয়ে নামতেছে, পাশাপাশি অনেকগুলো থাকবে, সেগুলো মাল্টিপল প্যারালাল। আর আরেকটা ছবি দিচ্ছে এখানে ক্রিস ক্রস, এক সাইড দিয়ে উঠবে আর এক সাইড দিয়ে নামবে, এরকম ক্রস আকারে থাকে, সেটা হলো ক্রিস ক্রস। These are the escalator which are constructed keeping the same nature of escalator on side. একই রকমই ক্রস টাইপের যেগুলো সেগুলো হলো ক্রিস ক্রস। এটার ডিজাইনের ক্ষেত্রে আমার কি কি মাথায় রাখতে হবে? রাখতে হবে যে এই যে অ্যাঙ্গেল গুলো কতটুকু বাঁকা হয়েছে এসকেলেটর, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে কত অ্যাঙ্গেলে থাকবে এসকেলেটরটা। তো অ্যাঙ্গেলটা কখনোই 30 ডিগ্রি থেকে বেশি রাখা যাবে না। কখনো যদি এক্সট্রিম কেস হয় যে আমি পারতেছি না 30 ডিগ্রি কমে রাখতে, সেক্ষেত্রে 35 ডিগ্রি পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। এটা হলো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কত হবে। আর ব্যালাস্ট্রেড বলতে হলো যে পাশের হাত রাখার জায়গাটা দেখাচ্ছে, এখানে দিছে। The with the investor shall be, তো একটা ছবি দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখা যাচ্ছে ছবি? জি স্যার, এই যে দেখা যাচ্ছে। লিফটের পাশে রেলিং, যেটা রেলিং এর মতো যেটা থাকে এসকেলেটরের পাশে, এরকম রেলিং না থাকলে রেলিং হলো এসকেলেটরের জন্য মাস্ট, হ্যাঁ। তো এটাকে বলতেছে হলো ব্যালাস্ট্রেড। জাস্ট একটু ছবিগুলো দেখে নিবেন। হ্যান্ড রেল তো বুঝতেছি নি, ব্যালাস্ট্রেডের উপরে, এই ব্যালাস্ট্রেডের উপরে যে কালো অংশটা সেটা হলো হ্যান্ড রেল, এখানে আমরা হাত রাখি, তাই না, এটাও মুভ করে। আর ট্রেড বাই স্টেপ তো বুঝতেছি নি, সিঁড়ি যেগুলো সেগুলো ট্রেড বাই স্টেপ। এখানে ট্রেড কতটুকু হবে, রাইজ কতটুকু হবে সেগুলো বলে দিয়েছে, এগুলো একটু দেখে নিবেন। ল্যান্ডিংটা কেমন হবে, ল্যান্ডিং অফ, হ্যাঁ বলেন। স্যার আমরা নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে গ্রেড এবং রাইজটা হচ্ছে 6 ইঞ্চি আর 10 ইঞ্চির মধ্যে হয়, কিন্তু হুম অনেক হাইট হয়। হুম কোনো হ্যাঁ হ্যালো, কি যেন বলতেছিলেন? জি, মুভমেন্ট সিঁড়িতে আমাদের যে হাইটটা অনেক বেশি হয় এটা বলছি, আমরা 6 ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড ব্যবহার করি। হুম, এগুলোর হাইট একটু বেশি হয়, তাই না? জি 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 হ্যাঁ, হাইট বেশি হওয়ার কারণ স্যার এটা রেসিডেন্সিয়াল ইউজ হয় না, এটা কমার্শিয়াল স্পেসে ইউজ হয়। কমার্শিয়াল স্পেসের গ্যাদারিং এরিয়া ইউজ হয়, আর গ্যাদারিং এরিয়ার হাইট অটোমেটিক্যালি রুলস অনুযায়ী বেশি থাকে। এক্স্যাক্টলি, কমার্শিয়াল স্পেস গুলোর হাইট গুলো একটু বেশি থাকে, সেটার জন্য বেশি হয়। আর হাইট যদি আমরা নর্মালি রাখতে চাই 6 ইঞ্চি করে, তখন দেখবেন যে অনেক বড় একটা স্পেস লাগতেছে এসকেলেটরের জন্য, হ্যাঁ। তো আমরা যদি হাইটটাকে বাড়াই দিই, তো সেক্ষেত্রে আমরা কম স্পেসের ভিতরে পুরোটা করে দিতে পারতেছি, তাই না? সিঁড়ির হাইট যদি প্রত্যেকটা স্টেপের হাইট যদি ছোট ছোট হয়, তাহলে সেটা লম্বায় অনেক বড় হবে। আর হাইটটা স্যার যদি আমরা বড় সেটা দিই, যেহেতু ইলেকট্রিক তো এই জন্য হাইটটা বেশি থাকে, কারণ ওর মুভমেন্ট করার জায়গাটাও তো ভিতরে দিতে হবে। এক্স্যাক্টলি, মুভমেন্ট করে জায়গা দিতে হবে, প্লাস এখানে তো আর আমি হেঁটে হেঁটে উঠতেছি না, তো এটার হাইট বড় হলেও তো আমার কোনো সমস্যা নাই, আমি তো জাস্ট দাঁড়াই থাকবো। এখানে তো তো দাঁড়াই সেক্ষেত্রে থাকা হবে, উঠে লাগবে, হেঁটে উঠা লাগবে এক্স্যাক্টলি, না।
তাহলে সেক্ষেত্রে 40 সেন্টিমিটার হবে হলো আপনার রান গুলো হলো 40 সেন্টিমিটার আর রাইজ গুলো হলো 22 সেন্টিমিটার। আর এখানেও এর ছবিতেও আরো কিছু স্ট্যান্ডার্ড গুলো দিয়ে দিছে। রেলিং থেকে রেলিং এর ডিস্টেন্স ম্যাক্সিমাম 150 সেন্টিমিটারের মতো হবে। এদিকে ঠিক আছে, এই ডাইমেনশন গুলো একটু দেখে নেবেন। এগুলো আসলে আমাদের যেহেতু ম্যাথ করতেছে না, এগুলো আসলে মনে রাখার কিছু নাই, জাস্ট খালি জিনিসগুলো মাথায় রাখা। ল্যান্ডিং তো বুঝতেছি না কোথায় ল্যান্ড করবে, আর কমপ্লিট হলো কোথায় যেখানে ঢুকে যাচ্ছে আর কি, ছবি দেখতে বুঝবেন। লিফটটা যেখানে ল্যান্ডিং এর এসে যেখানে ঢুকে যাচ্ছে, কম মানে হলো চিরুনি, তো চিরুনির মতো এটা দেখতে, ওই জন্য এটাকে কমপ্লিট বলে। আর ট্রাস বা গার্ডার তো বুঝতেছি নি, এই যে লিফটটা যে সাপোর্টের উপরে আছে সেটা ট্রাস সিস্টেমে সাপোর্ট হয় নরমালি, বা স্টিলের যেহেতু হয় এগুলো, তো এটাকে ট্রাসও বলে গার্ডারও বলে, হ্যাঁ। আর ট্র্যাক সিস্টেম হলো এই এই স্টিল গার্ডারের সাথেই ট্র্যাকিং সিস্টেমটা থাকে। ট্র্যাকিং মানে হলো যে নড়াচড়া করা যেটা আর কি, চেইন সিস্টেমটা যেটা, সেটা এই স্টিল গার্ডারের সাথে কানেক্টেড থাকে। Escalator সুবিধা কি? It has more loading capacity and allows large number of people to move from one place to another at the same time. লিফটের সাথে পার্থক্য কি? লিফটে হলো আমাকে দাঁড়ায় থাকতে হচ্ছে, একটা লিফটে একসাথে বেশি জন দাঁড়াতে পারতেছি না, ওই লিফটটা আমি মিস করে গেলে আবার ওই লিফটটা ব্যাক করে আসবে। আর স্যার লিমিটেড ওয়েট থাকে লিফটের। আর এক্সেলেটরের যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা কিন্তু এটা লিমিটেড, মানে যত লোকই দাঁড়াক না কেন এটার কিন্তু লিমিটেড ওয়েটটা থাকে না। হুম, ঠিক আছে। তো এই সমস্ত কারণে এসকেলেটর গুলো ইউজ করা হয়, কমার্শিয়াল স্পেসে বেশি ইউজ করা হয়, যেখানে গ্যাদারিং অনেক বেশি, দাঁড়ানোর জায়গা নাই, লিফটে উঠতে গেলে ঝামেলা, তো সেসব ক্ষেত্রে এসকেলেটর গুলো লাগবে। It is more efficient as people don't have to wait as in case of elevator. লিফটের ক্ষেত্রে ওয়েট করতে হয়, আর এসকেলেটরের ক্ষেত্রে ওয়েট করতে হয় না। আর এটা স্পিডও অ্যাডজাস্টেবল করা যায়, যখন মানুষ বেশি থাকলে স্পিডটা বাড়াই দিবে, মানুষ কম থাকলে স্পিড আস্তে আস্তে করে দিল, কমাই দিল। এই হলো আমাদের লিফট, হ্যাঁ। এগুলো একটু পড়ে নিয়েন, ছোট একটা পার্ট। আমাদের মেইন পার্টটাই হলো এসি আর ফায়ার হাজার্ড। লিফট নিয়ে আমাদের সিলেবাসে খুব বেশি কিছু নাই, তো ওই জন্য জাস্ট খালি ইন্ট্রোডিউস করে দেয়া। তাহলে এখন আমরা পরীক্ষাটা আগে দিয়ে দিই, এরপরে বাকি কথা।